চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH নমস্কার। জবাব চাই বাংলার এই মুহূর্তে একটা বড় খবর আপনাকে দিয়ে জবাব চাই বাংলাটা শুরু করতে চাই। আমি ময়ূক রঞ্জন ঘোষ। রাত 8টা মানে জবাব চাই বাংলা, রাত 8টা মানে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলায় এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবর, সেই খবরের দিকে নজর রাখবো। কিন্তু আজ দুটো জিনিস, দুটো লেখা দিয়ে জবাব চাই বাংলা শুরু করতেই হচ্ছে। দুটো লেখা, এক হেডলাইন, এক SIR হচ্ছেই, অর্থাৎ বাংলাতে SIR হচ্ছে। এবং এর পাশাপাশি দ্বিতীয় যে চিন্তাটা, 355 কি হচ্ছে, নেতাকেই ফেলে মারছে, আপনি কি বাঁচবেন দাদা? SIR তো হবে, কিন্তু 355 কি হবে? 355 না হলে ইলেকশন হবে বাংলায়? ইলেকশন সেনার শাসন ছাড়া সম্ভব বাংলায়? নেতাকেই ফেলে মারছে আর আপনি বাঁচবেন? খুব স্পেসিফিক্যালি যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখতে, ময়ূককে দেখতে টিভির সামনে বসেছেন, তাদেরকে বলছি আগামী 1 ঘন্টা আপনাদের জবাব চায় বাংলাটা দেখতে হবে নিজের স্বার্থে। দুটো কারণে আজকে জবাব চায় বাংলাটা দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথম পার্টটা আমি বললামই যে SIR হচ্ছে। দেখুন, SIRটা কি, খায় না মাথায় দেয়? এটা আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম, বাচ্চা ছেলেমেয়েকে জিজ্ঞেস করছিলাম যে SIRটা কি। তারা অনেক কিছু বলল, কিন্তু মূল বিষয়টা তারা কোনো না কোনোভাবে বলল না, বা নিউজ পয়েন্টটা আমার মাথায় স্ট্রাইক করলো না। SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ খুব সহজভাবে যে 2002-এর যে ভোটার তালিকা, সেই তালিকায় যাদের নাম নেই তাদের প্রমাণ দিতে হবে যে তাদের একটা লিঙ্কেজ আছে। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যদের সমস্যা। কাগজ তো দেখাতেই হবে, কিন্তু কাগজটা কেন দেখাতে হবে, কাদের দেখাতে হবে? অনুপ্রবেশকারীদের। বাংলাদেশি রোহিঙ্গা প্রবলেম ভালো করে বুঝুন। এই বাংলাটা নওশাদ সিদ্দিকী ছিল, আছে, থাকবে। এই বাংলাটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরীদের ছিল, আছে, থাকবে। এই বাংলাটা ডেরেক ওব্রায়েনের ছিল, আছে, থাকবে। কিন্তু এই বাংলাটা কখনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের হবে না। এবং সে কারণে তাদেরকে আইসোলেট করা, বাদ দেওয়া, এবং মূল বাসিন্দা, মূল নিবাসী যারা, তাদেরকে রাখার এই প্রচেষ্টা হচ্ছে SIR। SIR বাংলাতে হচ্ছেই। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, যাদের মনে 1%, 1% হলেও শঙ্কা ছিল যে SIR হবে কি হবে না, তাদের জন্য জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে SIR হচ্ছেই। এবং ঠিক সেই জায়গা থেকে ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, SIR হচ্ছে। এবং ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এখানে এসেছেন, এবং তার পাশাপাশি যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি জারি হতে পারে। সময়ের অপেক্ষা, SIR বাংলায় হওয়া, বিজ্ঞপ্তি জারি করা, সময়ের অপেক্ষা। আমি মূল যে অংশ, সেই অংশতে যাব।
কিন্তু তার আগে আপনাদের বলে রাখতে চাই, দেখুন এই এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে নেতারা লাফালাফি করবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমি যে অংশে যাব, এসআইআর তো হচ্ছে, কিন্তু আপনি নিশ্চিন্তভাবে বাঁচতে পারবেন তো? এটা সবচেয়ে বড় প্রশ্ন। প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আজ ইলেকশন কমিশনের অফিসের বাইরে দাঁড়িয়েছিল। এটা আগামী 4 মিনিটের এই মজার যে সিকোয়েন্স, সেটা মিস করবেন না। প্রিয়াঙ্কা আজকে দেখতে পায় ইলেকশন কমিশনের অফিসের বাইরে কিছু জন এসআইআর নিয়ে বিরোধিতা করছে, এসআইআর নিয়ে তাদের ব্যাপক আপত্তি। আমাদের প্রতিনিধি সেই মানুষজনকে জিজ্ঞেস করে যে এসআইআর নিয়ে কি আপত্তি, আপনারা কেন বলছেন এসআইআর হবে না বা এসআইআর এর বিরোধিতা কেন করছেন? তারা বলে আমাদের নাম বাদ চলে যেতে পারে। তারা প্রশ্ন করা হয় যে কেন বাদ যাবে, আপনারা কি বাংলাদেশি, আপনারা কি কোনোভাবে পূর্ববঙ্গ থেকে এসছেন? বলছে না, আমরা তো এখানকারই, আমরা ভীষণভাবে এখানকার। তারপরে জিজ্ঞেস করা হয় আপনাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই? তো বলেছে হ্যাঁ আমাদের নাম ছিল। তো জিজ্ঞেস করা হয় আধার কার্ড নেই? বলেছে হ্যাঁ আধার কার্ডও আছে। তবে তখন যে 4 মিনিটের সিকোয়েন্সটা রচনা হয় সেটা আপনার দেখা উচিত। দেখুন। 2002 সালের লিস্টে আপনার বাড়ির পরিবারের নাম আছে ভোটার তালিকা? হ্যাঁ আছে। আপনি কতদিন ভোটার হয়েছেন? আমি হয়েছে অনেকদিনই হয়েছে। আপনি তাহলে ভয় পাচ্ছেন কেন? আপনার পরিবারের লোকের নাম থাকলে আপনার তো নাম বাদ যাওয়ার ভয় নেই? না ভয় নেই, কিন্তু এখন যা দেখছি মিডিয়ার মধ্যে, টিভি খুললে একই কথা, এনআরসি মানে ভোটার লিস্টে নাম থাকে। এসআইআর এর সাথে তো এনআরসির কোনো মিল, কোথাও লিংক নেই, কোথাও তো সামঞ্জস্য নেই। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু এই যে এখন টিভি খুললে একটাই কথা যে ভোটার লিস্টে থেকে নাম বাদ যাবে, এইতেই হেন তেনের কত কিছু বারবার তো বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নাম 2002 সালে যদি পরিবারের লোকজনের নাম থাকে তাহলে সেই নাম বাদ যাবেন। বাদ যাবে না ঠিকই বলছো, কিন্তু দেখো টিভি খুললে এখন তো দেখতেই পাচ্ছি আমরা কত জায়গায় কত কি হচ্ছে, মানে যারা মারা গেছে তাদের মানে লিস্ট থেকে বাদ দিক না, তাতে কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু আমরা যারা ভোট দিই তাদেরকে কেন বাদ দেওয়া হবে? আপনার আধার কার্ড আছে? হ্যাঁ আধার কার্ড, আই কার্ড। আপনার বাঙাল বা বাংলাদেশ? না এখানে বাসিন্দা। আপনার ভোটার আই কার্ড, আধার কার্ড সবই আছে। আপনি কত সালে প্রথম ভোট দেন? আমি যত সম্ভব মনে হচ্ছে 2005-এ। আপনার নাম? পূর্ণিমা দাস। দিদি চলে যাচ্ছেন, একটু কথা বলুন। দিদি একটু কথা বলে যান। আপনি কার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, আপনি কোথায় থাকেন? এই তো আমরা এখানেই থাকি, রাতারাতি বাসিন্দা। আপনি কোনো সংগঠনের তরফ থেকে আপনারা এসেছেন? না। আপনি এখানে এসেছেন, আপনি আপনার পরিবারের লোকজনের 2002 সালের ভোটার লিস্টের নাম আছে? হ্যাঁ। তারপরে আপনি নিজের নাম বাদ যাওয়ার ভয় পাচ্ছেন কেন? এই তো সব হচ্ছে বলেই তাই আমরা এসেছি। কিছু তো হচ্ছে না, মানে 2002 সালে আসলে তো এইভাবে নাম বাদ যায় না। মানে আপনাদেরকে কেউ এখানে আসতে বলেছে যে কারণে আপনারা এসেছেন? ভয়টা তাহলে কি? ঘটনাটা ঘটছে বলেই আমরা সবাই আমাকে নিয়ে আসা হয়েছে, আমি এসেছি। না এমনি তো মানে আপনারা সবাই এসেছেন, নিশ্চয়ই আপনাদেরকে কেউ আসতে বলেছে, আপনারা তো এমনি আসেননি? না বলতে পারেন আপনি? না কেউ বলিনি, আমরাই এসেছি। আপনার নাম? আমার নাম টুকু দাস। আচ্ছা, আধার কার্ড কত সালে আপনার? আচ্ছা সব আছে, যেটা দেখতে হবে আমরা নিয়ে এসেছি সব। না এমনি আধার কার্ডটা কত সালে বানিয়েছেন? 2 সালে। 2002 সালে? 2002 সালে আধার কার্ড বানিয়েছিলেন? হ্যাঁ। এই বলতেই দাঁড়ান, ধন্যবাদ। হাতে কার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন? দাঁড়াইছিলাম আমি কার্ড নিয়ে। আপনি তো বাঙাল? হ্যাঁ আমিও বাঙাল। হ্যাঁ। আপনারা কত সালে এসেছেন? আমি ওইটা বলতে পারবো না, আমি ছোটবেলা জন্ম হয়েছে, আমিও বলতে পারবো না। বলতে পারবেন না? কত সালে এসেছেন জানেন না? ভোটার কার্ড আপনার 2002 সালে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ 2002 সালে ভোট দিয়েছিলেন? 2002 সালে না 95 আর আগেও ভোট দেওয়া 95 আর আগের থেকে প্রথম থেকে ভোট দেওয়া। তারপরে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি, বহু লোকের নাম বাদ যাচ্ছে, ওই এক মহিলা বাদ যাচ্ছে, কিন্তু আমাদের তো আছে তবু আতঙ্ক যদি হ্যারাসমেন্ট হয়। আপনার নাম ছিল? 2002 না, আমার 94 96 সাল থেকে, আমার 96 সালের থেকে আমার নাম ভোটার 90 থেকে আপনার নাম আছে। হ্যাঁ 2002 সালেও তাহলে নাম ছিল, তাহলে আপনি কেন চিন্তা করছেন? নেটে দেখছি যে নাম নেই। নেটে কোথায় দেখেছেন আপনি নাম নেই? 2002 সালের লিস্টে আপনার নাম নেই? না নেটে 2002 সালের লিস্টে আপনার 94 সালের 94 এর লিস্টে নাম আছে, 2002 এর নাম নেই। 2002 এর নাম নেই কেন? আপনি যদি 94 এর ভোটার হন? হ্যাঁ সে নাই কেন, সেটা যারা এলাকায় ঢোকে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পরিমল মাঝি। আচ্ছা কাকিমা, হ্যাঁ। কোথা থেকে?
বাগুইটি, আপনি বাঙাল? জগৎপুর, নিদা মার্কেট। আপনি বাঙাল? হ্যাঁ বাঙাল। আমিও বাঙাল। আমি বাঙাল। 2002 সালে ভোট আছে। ভোট দিয়েছেন? হ্যাঁ। নাম্বার গেছে? হ্যাঁ? নাম্বার গেছে? নাম্বার গেছে। 2002 এর লিস্টে আপনি ভোট দিলে কি করে নাম্বার যাবে? আমি আবার লিস্ট কম্পিউটারে বাইর করে নিয়ে এসেছি, আমি তো মোবাইলে দেখছি, মোবাইলে ওরা বলে দিয়েছে, তারপরে আবার কাউন্সিলের কাছে নিয়ে গেছি, সেও বলেছে। এই সাল 16 দেশে কত সালে এসেছেন? আপনি দেশে এসেছেন না আপনার বাড়ির লোক দেশে এসেছে? আমার বাড়ির লোক আগে এ দেশে আসছে, আমিও আসছি, আমার ছেলে মেয়ের আপনি জন্ম। কত সালে এসেছেন? হয়তো সাল আমি বলতে পারবো না, লেখাপড়া তো জানি না। কত সালে এই দেশে এসেছেন মনে নেই? আমার রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আমার ছেলের সিভিল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, ওদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড আছে? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড আছে আমার। লক্ষ্মী ভাতার পাই, সব আছে, কিন্তু আমার নামটা আমি দুঃখিত খুব, জানেন? নাম? সঞ্চিতা হালদার। আমি কেন এটা দেখালাম তার কারণ রাজনীতিবিদরা দেখছেন তো, একদম বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দেখছেন তো কীরকমভাবে প্যানিক সৃষ্টি করে দিয়েছে। কিছু মানুষ, আমি জানি না তারা কোনো নির্দিষ্ট সংগঠন থেকে এসছেন বা কোনো নেতা বলেছে কিনা, কিছু মানুষ ইলেকশন কমিশনার আজকে কলকাতায় এসছেন, ঠিক ইলেকশন কমিশনার আসার সময় তারা দাঁড়িয়ে SIR মানব না ইত্যাদি বলে ব্যানার পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তাদের যখন জিজ্ঞেস করা হলো আপনারা কিসের বিক্ষোভ করছেন, কিসের প্রতিবাদ করছেন, তারা সবাই কিন্তু বললেন আমাদের 2002 সালের নাম আছে, কিন্তু এই শুনছি NRC SIR এই ব্যাপারগুলো নিয়ে না কনফিউজ করে দিচ্ছে মানুষজনকে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কনফিউজ করে দিচ্ছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন, খগেন মুর্মুর মতন একজন সিনিয়র MP তার অসুস্থতাকে নিয়ে। আমি আবারও বলছি SIR বাংলায় হবে, কিন্তু 355 ধারা কি জারি হবে বাংলায়? মানুষগুলো কি বাঁচবে বাংলায়? নেতারা বাঁচছে না, নেতাদের বোন অর্থাৎ হাড় ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। বুথ লেভেল কর্মীরা বাঁচবে তো? আমার চিন্তা সবচেয়ে বেশি আমার বাংলার এই বুথ লেভেল কর্মীদের জন্য, যারা দেওয়াল লেখে বিরোধী দলগুলোর, তাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা আমার। যারা স্লোগানটা দেয় তাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা আমার। যারা কিছু ভয়ে ডরহীনভাবে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে লড়াইটা করে, তাদের জন্য চিন্তা আমার। তারা বাঁচবে তো? একজন মন্ত্রী, একজন MP, একজন বিধায়ক, একজন বিরোধী দলনেতা, তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যে জিনিসটা করছে, বিরোধী একেবারে বুথ লেভেল কর্মীদের সাথে কি করবে? খগেন মুর্মু এই মুহূর্তে, মূল আলোচনায় ফিরি, খগেন মুর্মু এই মুহূর্তে ভালো নেই, স্থিতিশীল আছেন, কিন্তু খগেন মুর্মুর এই মুহূর্তে যে অবস্থা, তার অপারেশন করাতে হবে, কিন্তু এখন অবধি অপারেশন করানো যায়নি। তার শর্করার পরিমাণ বেশি শরীরে, অর্থাৎ ডায়াবেটিস রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন পুরোটাই নাকি ডায়াবেটিসের জন্য, মানে খগেন মুর্মুর হাড়টা যে ভেঙেছে সেটাও বোধহয় ডায়াবেটিসের জন্য। আপাতত পর্যবেক্ষণে খগেন মুর্মুকে এই মুহূর্তে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। তার সুগার লেভেল সেটা একটু কন্ট্রোলে এনে তারপর খগেন মুর্মুকে ম্যাক্সিওফেশিয়াল সার্জন তিনি অপারেট করবেন বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। আমরা খবর পাচ্ছি শিলিগুড়িরই হাসপাতালে তার অপারেশনটি হবে, যদিও তার দলের সূত্রে খবর প্রয়োজনে দিল্লির এইমসে তাকে নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে, যদিও পরিবার শেষ সিদ্ধান্ত নেবে তারা কি চাইছে। খগেন মুর্মুর এই মুহূর্তে হেলথ আপডেট আপনাদেরকে দিলাম। আমি নির্দিষ্টভাবে সাধারণত এইটা করি না, মানে এটা আমার এথিক্সের বাইরে। আমার কেন, এটা যে কোনো প্রফেশনাল তাদের এথিক্সের বাইরে কারোর মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে লাইভ বা ন্যাশনাল টেলিভিশনে আসা। কিন্তু আমি খগেন মুর্মুর পরিবারের সাথে কথা বলে তাদের সম্মতি নিয়ে যে মেডিকেল রিপোর্ট আমার হাতে রয়েছে আমি সেটা নিয়ে আসতে বাধ্য হলাম। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলতে কেন এই খারাপ কাজটা আমার মতন একজন তরুণ সাংবাদিককে করতে হচ্ছে বারবার। আমি চাই না মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলতে, কিন্তু উনি কি বলছেন এটা, মানে একজন এমপির সাথে এটা যদি হয় তাহলে কি হতে পারে। দেখুন, আজকে আমি কোনো রাজনৈতিক আলোচনায় যাব না, আমি খুব সিরিয়াসলি বলছি। যদি আপনারা ভাবেন এটা পলিটিক্যাল আলোচনা, মাথায় রাখবেন যারা ভাবছেন এটা পলিটিক্স, কারণ আপনার সাথে হলে আপনার পাশে CISF থাকে না স্যার, আপনার সাথে সেন্ট্রাল ফোর্সের Y ক্যাটাগরির সিকিউরিটি কভার থাকে না। এখানে CISF-এও চটথাপ্পড় খেয়ে যাচ্ছে।
তারপর রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি আবার স্বাস্থ্যমন্ত্রীও, তিনি চেক আপ করে, মানে চেক আপ করার মতন একটা পরিবেশ সৃষ্টি করে বলে দিচ্ছেন নট সো সিরিয়াস। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন একবার শুনি। নট সো সিরিয়াস, সুগারের জন্য ওনাকে রাখা হচ্ছে, কোনো দরকার নেই কলকাতায় নিয়ে যাওয়ার। শুনুন। দেখুন, এটা আমার সৌজন্যতা। আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে এসেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी कैसे स्थिति है? আর এমনি ঠিক আছে। कलकत्ता ले जाएगा मैडम? कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। he is in observation because he is having the diabetics। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। আমার হাতে এই মুহূর্তে রাজ্যের একটি বেসরকারি হাসপাতাল, যে হাসপাতালে এই মুহূর্তে খগেন মুর্মু ভর্তি আছেন, এবং সরকারি হাসপাতাল একদম অশোক স্তম্ভওয়ালা যে ইমার্জেন্সির যে প্যাড, সেই প্যাড, লেটার হেড যাকে বলা হয়, সেই দুটো কাগজ রয়েছে। এটা ইনিশিয়াল একটি মেডিকেল রিপোর্ট এবং সিটি স্ক্যানের রিপোর্ট। এই মুহূর্তে আমি পুরোটা যদি নাও দেখাই, আমি খুব নির্দিষ্টভাবে যে অংশটা হাইলাইট করে রেখে দিয়েছি, দেখুন খুব নির্দিষ্টভাবে এখানে লেখা আছে, fractures of lateral wall of left orbit with extension into anterior zygomatic arch displays linear fracture of left zygomatic bone। এরপরে খুব নির্দিষ্টভাবে দেখুন বেসরকারি হাসপাতাল, সেখানে লেখা আছে multiple facial fractures are noted, linear displaced fracture of frontal process of left maxillary bone, fracture line is seen extending from medial wall of left maxillary sinus to palatine process of maxilla ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার এটা কাজ নয়, আমি সাংবাদিকতাটা পারি, আমি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র নই, তার জন্য এখানে খুব বড় 3জন চিকিৎসক বা ডাক্তারবাবুরা রয়েছেন, কিন্তু আমি এটা দেখানোর জন্য বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী জবাব চায় বাংলা দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী ময়ূখ রঞ্জন ঘোষকে শোনেন। আমাদের সবার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি প্লিজ এটা করবেন না। এটা খুব বাজে একটা ধারণা তৈরি হচ্ছে। একজন এমপির সাথে এটা হচ্ছে, আমার আপনার সাথে হলে কি হবে? বেসরকারি হাসপাতাল মিথ্যা হতে পারে, মিথ্যুক হতে পারে। সরকারি হাসপাতাল, চালসার যে সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালের যে মেডিকেল রিপোর্ট, যেটার জন্য ট্রান্সফার করা হলো তড়িঘড়ি শিলিগুড়িতে, এটাও একটা প্রশ্ন। চালসাতে কি এই মাল্টি স্পেশালিটি হাসপাতাল হবে না কোনো দিন? ছেড়ে দিন, সেই ডিবেট পরে। আর্জেন্ট লিখে বলা হলো কাট ইনজুরি ওভার লেফট আইব্রাউ, কাট ইনজুরি ওভার লেফট সাইড অফ ফেস, ভেরি ক্লোজ টু লোয়ার আইলেট। দেখুন সরকারি অশোক স্তম্ভওয়ালা একটি ইমার্জেন্সির, আমি ডাক্তারবাবুদের বিব্রত করতে চাই না বলে ডাক্তারবাবুদের নাম ইত্যাদি দেখাচ্ছি না। ফিজিক্যাল অ্যাসল্ট অন 6/10/2025 অ্যারাউন্ড 12:40 অ্যাট নাগরাকাটা বাই মব বাই ব্রিক, ইট মেরেছে। তৃণমূলের নেতারা বলে যাচ্ছে যে এমন কিছু হয়নি, মিথ্যা কথা। দুটো ছবি দেখাবো এই মুহূর্তে। আগে এই খগেন মুর্মু, তাকে কীরকম দেখতে ছিল, তার মুখটা কীরকম ছিল, এবং এখন খগেন মুর্মু তাকে কীরকম দেখতে লাগছে, এবং এরপর একেবারে সরাসরি দেখুন খগেন মুর্মুকে দেখতে এরকম, খগেন মুর্মুর রক্তাক্ত অবস্থার ছবি এরকম, এবং খগেন মুর্মু ব্যান্ডেড বা সেলাই করার পরে যে ছবি, সেই ছবিটাও আপনারা এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর অবস্থা, মানে হাড় ভেঙে গেলে আমরা শুনেছি ওই জায়গাটা একদম আলু হয়ে যায়, আমরা চলতি ভাষায় যাকে বলি একদম আলু হয়ে গেছে। সত্যিই যদি সিরিয়াস ব্যাপার না হয় তাহলে ওনাকে হাসপাতালে রেখে দেওয়াটা সত্যিই খুব খারাপ বিষয়, ওনাকে হাসপাতাল থেকে অবিলম্বে ছেড়ে দেওয়াটা উচিত। আমি ডাক্তারবাবুদের কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে শঙ্কর ঘোষ আমাদের সাথে রয়েছেন। শঙ্কর ঘোষকে কিছুক্ষণ আগেই ডিসচার্জ করা হয়েছে। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, শঙ্কর ঘোষের সারা গায়ে কাঁচ ইত্যাদি লেগেছিল। শঙ্কর ঘোষ অতটাও, মানে খগেন মুর্মুর মতন অতটাও সিরিয়াস অবস্থায় ছিলেন না, ভগবানের দয়ায়। মানে আমি মজা পাচ্ছি, শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছে চিফ হুইপ, বড় বড় ডেজিগনেশন শঙ্করদা আপনাদের, একজন চিফ হুইপ, একজন মেম্বার অফ পার্লামেন্ট। আমরা ভাবতাম যে বিশাল বড় সিকিউরিটি কাভারে আপনারা ঘোরেন, আপনারা কেন্দ্রীয় নিরাপত্তা পান, একটা বড় কালো স্করপিও গাড়ি। কি অদ্ভুতভাবে শঙ্করদা, স্বাগত আপনাকে। প্রথমত
মানে আমাকে নির্দিষ্টভাবে শঙ্করদা এই কথাটা বলুন, কেমন আছেন শঙ্করদা, কেমন আছো? মমতা বন্দ্যোপাধ্যায় তো তোমাকে দেখতে গেলেন না, আর দ্বিতীয়ত খগেন মুর্মুকে দেখে চলে এলেন তোমার কলিগ, মানে বিধানসভায় সবচেয়ে বেশি দেখা হয় ট্রেজারি বেঞ্চ আর বিরোধী বেঞ্চে বসা একজন লোক, দেখতেও এলেন না। এখন কেমন আছো? এটা কি সিএম এর কাছ থেকে প্রত্যাশিত ছিল না? আমার তো মনে হয় প্রত্যাশিত ছিল। সিএম জানতেন বিধানসভার অভ্যন্তরে উনি আমাকে দেখেন বা জানেন, তো ফলে স্বাভাবিকভাবে আমার কাছে আসলে ওনাকে কিছু বিরূপ প্রশ্নের সম্মুখীন হতে হতো। খগেনদা তিনি তার চোট এতটাই গুরুতর, তার মুখ খুলে কথা বলার ক্ষেত্রে ভারী সমস্যা হচ্ছে, ফলে তিনি ওই সুবিধাটা নিতে চেয়েছিলেন। সৌজন্যের প্রচার হবে, তার টিম ঢুকেছে, 1.5 মিনিটের কম সময় থেকেছে। খগেনদার মুখ দিয়ে নাক দিয়ে এপাশ দিয়ে গলগল করে যখন রক্ত পড়ছে, ওনার প্রথম প্রশ্ন হচ্ছে ওনার ডায়াবেটিস আছে, যেন ডায়াবেটিসের জন্য ওনার হাড় ভেঙে গিয়ে নাক ভেঙে গিয়ে গলগল করে রক্ত পড়েছে। তো এই ধরনের মানসিকতার মুখ্যমন্ত্রী অন্তত আমার সামনে আসবেন না, এটা প্রত্যাশিত ছিল। আমি আসলে শুধু ওনাকে এইটাই জিজ্ঞেস করতাম যে দিদির সৈনিক বলে যারা আমাদেরকে পেটালো, তারপরে তাদের পেটানোর ডিগ্রিটা কতখানি ছিল সেটা দেখবার জন্য আপনি এসছেন। আর একটা প্রশ্ন অবশ্যই করতাম যে সহনাগরিকদের মৃত্যু উত্তরবঙ্গে হচ্ছে, ঠিক আছে আপনি আসতে পারলেন না, কিন্তু তারপরেও আপনাকে সেইখানে উৎসবে নৃত্যরত অবস্থায় দেখাটা উত্তরবঙ্গের মানুষের কাছে যন্ত্রণাদায়ক। আপনি বললেন যে কার্নিভাল বন্ধ করে আসতে পারা সম্ভব ছিল না, দেশ বিদেশিদের অতিথি ইত্যাদি। তো কলকাতায় যখন মানুষ মারা গেল বিদ্যুৎপৃষ্ট হয়ে, তো সারা রাজ্যকে বন্ধ করে দিয়েছিলেন, তাও ছেড়ে দিন। ময়ূক মনে আছে ময়নাগুড়িতে ঝড় এসেছিল, আমাদের উত্তরবঙ্গে যখন ঝড় হয়েছিল গভীর রাত্রে, 1 এপ্রিল 2024 যতদূর সম্ভব, তিনি গভীর রাত্রে ময়নাগুড়িতে চলে এসেছিলেন ওই টর্চের আলো দিয়ে অমুক তমুক দিয়ে ছবি তুলতে। এই ফটোশ্যুট করা মুখ্যমন্ত্রী, নাটক করা মুখ্যমন্ত্রী, এই কথাগুলো সাধারণভাবে আমি বলে থাকি বলে চিৎকার না করে এটা ওনাদের গায়ে লাগে, ফলে স্বাভাবিকভাবে উনি আসবেন না, আমি জানতাম। এটা বড় বিষয় না, আমি সম্মতিও দিইনি, যেহেতু আমার কাছে যখন ম্যানেজমেন্ট জিজ্ঞেস করেছিল আমার কাছে না কোনো দরকার নেই। অঙ্কটা আমার একটা প্রশ্ন, এবং এইটাই আমার শেষ প্রশ্ন, ডাক্তারবাবুরাও রয়েছেন, আমি আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবো না, আপনি আজকের দিনটা অন্তত রেস্ট নিন। আমি একটা খুলির ছবি দেখাচ্ছি, এক্সরে রিপোর্ট দেখাচ্ছি, এগুলো দেখানো ঠিক নয় কিন্তু এগুলো দেখাতে বাধ্য হচ্ছে, তার কারণ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যদি বলে দেন একজন এমপির এরকম একটা ঘটনা, সে ঘটনাটা নট সো সিরিয়াস, ডাইলিউট করে দেওয়ার বিষয়। আমি তাই জন্য জিজ্ঞেস করছি শঙ্করদা, খগেনদার এক্স্যাক্টলি কি হয়েছিল? মানে আপনি প্রথম ব্যক্তি যে খগেন মুর্মুর এরকম রক্তাক্ত ছবি, যেটা গোটা ভারতে প্রচার হয়েছে, সেটা ভিডিও করেছিলেন, আপনি সঙ্গে ছিলেন, গাড়িতে ছিলেন, সিআইএসএফ জওয়ানকে যেভাবে ঘাড়ে আঘাত করা হয়েছে সমস্তটা আপনার ভিডিওতে আমরা দেখতে পেয়েছি। মানে খুব স্পেসিফিক্যালি যদি একটু বলেন যে এখানকার ডাক্তারবাবুরাও বলছেন যে সিচুয়েশনটা নট সো সিরিয়াস, ব্যাপারটা নয়, ইটস সিরিয়াস, এবং এটার হয়তো একটা কমপ্লেক্স একটা অপারেশনেরও দরকার হবে, একটু যদি বলেন মানে আপনাদের প্ল্যান অফ অ্যাকশনটা। মুখ্যমন্ত্রী পায়ে ব্যান্ডেজ করে ঘুরেছিলেন নন্দীগ্রামের পরে, এই নিয়েও আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম, দেখে আমাকে গাল দিয়েছিল সবাই মিলে, পা নাড়ান ঝাঁকান, তো উনি তো ওরকমই বলবে, লিখেছে চোখের নিচে, বলছে কানের পাশে লেগেছে, বলছে ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস মানে ডায়াবেটিসের কারণে নাকি ওই রক্তগুলো বেরিয়েছে। ওনার অ্যাকচুয়ালি চোখের নিচের যে হাড়টা আছে, এই হাড়টা মাঝখান থেকে ভেঙে গেছে। এইবার এটার সাথে নির্ভর করে আমাদের মুখ খোলা, চোখ বন্ধ করা ইত্যাদি। ফলে ডাক্তাররা দু ধরনের ট্রিটমেন্টের কথা বলেছে, একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট আর একটা অপারেশন করা, সেটা মেডিকেল বোর্ড ডাক্তাররা তারা ঠিক করবেন। এবার কনজারভেটিভ ট্রিটমেন্টের জন্য বেশ কিছুটা সময় লাগবে, নাহলে এরকম অবস্থা হতে পারে যে এটা এই মুখটাই বন্ধ হয়ে যেতে পারে। আর এই জায়গায় যেখানে ভেঙেছে তার একটু উপরে লাগলে ওনার তো মানে চোখও যেত, আর কি হতো আমি বলতে পারবো না। মানে
মানে ময়ূক দেখলে তুমি অবাক হয়ে যাবে। আমি তখন ওখানে গাড়ির মধ্যে, আমি বুঝলাম না, ওই পাথর আমারও মাথায় পড়তে পারতো, সমীরদা, সিআইএসএফ, ওটা কিভাবে যে খগেনদার মাথায় গিয়ে পড়লো মুখের উপরে। আর মানে উনি যে এরকম করে মুছছে, এই বয়সে একজন আমাদের আদিবাসী সাংসদ, তিনি ওই গামছা বা ওই যে পাঞ্জাবি দিয়ে মুছছে। আই ওয়াজ লিটারালি স্কেয়ার্ড। গাড়ির পাশে উন্মত্ত জনতা, পুলিশ পালিয়ে যাচ্ছে, পুলিশের গাড়ি আমার গাড়িকে আটকে দিচ্ছে। আমি ওখান থেকে বেরিয়ে হসপিটালটা যে কোন জায়গায় সেটা পর্যন্ত জানি না। যাই হোক, কোনো রকমে প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা চালসায় প্রাথমিক চিকিৎসা করার পরে আমি যখন দেখছি, তুমি হয়তো খেয়াল করোনি, চালসায় আমার জামা কাপড় খুলে ফেলতে হয়। তার কারণ হচ্ছে আমার পুরো শরীর কাচে ভর্তি, আর কাচে ছোট 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 করে কেটে গেছে। এবার ওই অবস্থায় দেখছি খগেনদার রক্ত বন্ধ হচ্ছে না। দেন আই ডিসাইডেড কি খগেনদাকে নিয়ে আমি নিজের জায়গায় শিলিগুড়িতে চলে যাই, কেননা সেখানে আমার পক্ষে খগেনদাকে ট্রিটমেন্ট দেওয়াটা সুবিধে হতো। বেশ, রঙ্গতা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, লড়াইতে থাকুন। কিন্তু এই মুহূর্তে আমি আজকে আবারও বলছি, এটা রাজনৈতিক আলোচনা নয়, এটা রাজনীতির জায়গা নেই। এটা খুব সিম্পল একটা জিনিস এস্টাবলিশ করা। ধরে নিন এটা একটা ফ্যাক্ট চেকিং শো। আমরা এখন কথায় কথায় সোশ্যাল মিডিয়াতে বলি না, দেখবেন অনেকে বলে যে এটা ফেক নিউজ, আবার অনেকে বলে আমরা ফ্যাক্ট চেকিং করছি, আবার অনেকে বলে ফেক নিউজ বাস্টিং করছি। আজকে খুব স্পেসিফিক্যালি আমরা সত্যি কথাটা জাস্ট বলছি, বাড়তি কথা বলার দরকার নেই। চিকিৎসক যারা রয়েছেন তারা একেবারে প্রফেশনাল। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ডক্টর জয়ন্ত কুমার চট্টোপাধ্যায়, ম্যাক্সিওফেশিয়াল এবং ওরাল ক্যান্সার সার্জন। তার পাশেই রয়েছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি, বিশিষ্ট চিকিৎসক, এবং অন্যদিকে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, চিকিৎসক। এবং তার পাশাপাশি শঙ্কর ঘোষ আমাদের সাথে ছিলেন। শঙ্করবাবুকে আমি আর বিব্রত করছি না। আমি আবারও বলছি, আজকের অনুষ্ঠানটি রাজনৈতিক নয়, আজকের অনুষ্ঠানটি আমার আপনার ভবিষ্যৎ নিয়ে। আমি যদি একদম ডাক্তারবাবু আপনার থেকে, ডক্টর জয়ন্ত কুমার চ্যাটার্জি, আপনার থেকে যদি জানতে চাই, মানে এই ইনজুরিটা এবং এই স্কালের যে এক্সরে, আমি সেটার প্রিন্ট আউটও আপনাকে কিছুক্ষণের মধ্যে দিচ্ছি। কীরকম দেখছেন ডাক্তারবাবুকে, মানে এই মুহূর্তে পেশেন্ট যে, মানে সাংসদ? বিভিন্ন কারণে এটা বেশ আন্ডারলেভেল জায়গা, কারণ চোখ আছে, তার একটু উপরে ব্রেন আছে, তো এইসব জায়গাতে যে কোনো ইনজুরি যে কোনো সময় একটা খারাপ হতে পারে। আর এই মুহূর্তে যে স্ক্যান ছবি পাওয়া যাচ্ছে, তাতে যদিও এই ছবিগুলো হচ্ছে 3D স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, একদম 3D করে দেখাচ্ছে, ওখানে ওটা ভেঙে যাওয়ার জায়গা বলছে ফ্র্যাকচার, একদম 3D। মানে ওই জায়গাটাকে কি বলে, যদি একটু আমি মনে করবেন না, সহজ যদি একটু বলেন। এখানে 3টে বোন, হ্যাঁ, ওইখানে 3টে বোন আর কি ফ্র্যাকচার আছে। তার মধ্যে মেনলি হচ্ছে ম্যাক্সিলা হচ্ছে উপরের যে চোয়াল, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হচ্ছে ম্যাক্সিলা। তার সঙ্গে নেজাল বোনও আছে, আর তার সঙ্গে এই যে চোয়ালের যে পার্টটা আমাদের ফেসে প্রমিনেন্ট আমরা বলি, যে হনু যে বলি বাংলায়, সেটার মেডিকেল টার্ম হচ্ছে জাইগোমেটিক বোন। তো এই 3টে বোনের ওই জায়গাতে এই যে ফ্র্যাকচার যে লাইনগুলো, এই 3টে বোনকে ইনভলভ করে গেছে, ঠিক আছে। এবার এর সঙ্গে আরও কিছু সেকশন থেকে আরও বোঝা যাবে যে চোখের নিচের যে ফ্লোর, মানে যার উপরে গ্লোবটা আছে, হ্যাঁ, যে অরবিটাল গ্লোব, যেটা মানে এই জায়গাটা আপনি বলছেন, মানে খুব নির্দিষ্টভাবে যদি, হ্যাঁ হ্যাঁ, ওই যেখানটা গোল দেওয়া আছে, আপনার যদি প্রয়োজন হয়, হ্যাঁ, এই যে দেখছেন, এই যে বোনটা, এইটা হচ্ছে ম্যাক্সিলা। এই যে বোনটা, এইটা হচ্ছে জাইগোমেটিক বোন, আর এই হচ্ছে নেজাল বোন, ঠিক আছে। তো আরেকবার দেখি, এখানেই গোলটা করা আছে, এই যে গোলটা করা আছে দেখছেন, এটা হচ্ছে ম্যাক্সিলা, এইটা হচ্ছে জাইগোমেটিক বোন, আর এখানে হচ্ছে নেজাল বোন থাকে। মানে এগুলো খুব সেন্সিটিভ জায়গা, হ্যাঁ, ফেসের। এই যেহেতু উপরে চোখ আছে, এবার চোখের এখানে ফ্লোর ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা অন্য সেকশনে বোঝা যাবে, ঠিক আছে, এই সেকশনে। কিন্তু এই সেকশনে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে এই ফ্র্যাকচার লাইনটা, ফ্র্যাকচার যেগুলো আছে সেগুলো এই বোনগুলোকে ইনভলভ করেছে, এবং ডিসপ্লেসমেন্টও রয়েছে। এই ফ্র্যাকচার, শুধু তো ফ্র্যাকচার হলে অনেক সময় কেবলমাত্র একটা ফাইন ফ্র্যাকচার হয়েছে, কিন্তু এখানে শুধু ফ্র্যাকচার হয়নি, তার সঙ্গে কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। আমি যদি একবার পিসিআরকে বলি, এই যে মুখে এরকম ধরনের আঘাত লাগলে কি হতে পারে, আমি কেন বলছি এই কথাগুলো, তার কারণ খুব সিম্পল।
ভাগ্য ভালো এই সাংসদের সাথে, মানে ভগবান না করুক কারোর সাথে এরকম হয়, কিন্তু এই সাংসদের সাথে দুজন ওয়েল ট্রেন্ড সিআরপিএফের অফিসার ছিল যারা নিজেরা ইনজিওর্ড হয়েছে, কিন্তু তাদের যে গুরুদায়িত্ব দিয়েছিল ভারত সরকার যে মেম্বার অফ পার্লামেন্টকে বাঁচানোর, তাকে একেবারে বাঁচিয়ে সেফ জায়গায় নিয়ে গেছে। যদি এই সিচুয়েশনে আপনি পড়তেন বা সরকার বিরোধিতা করছে কোনো ডাক্তারবাবু পড়তেন, যে কেউ, আমি নাম নিচ্ছি না, আমি ভয় দেখাচ্ছি না, যদি এরকম সিচুয়েশনে হতো কি হতে পারতো, মুখে এরকম ধরনের আঘাত হলে কি হতে পারে, একবার আমি যদি ফুল ফ্রেমে দেখাই, সাধারণ মানুষকে একবার যদি দেখাই, এরকম একটি ইট যদি আমার আপনার মুখে এসে পড়তো তাহলে কি হতে পারতো, মুখের একপাশে চাপা বা নিচু হয়ে যেতে পারে। সাধারণভাবে বলা হয় ওই ডেন্ট যেভাবে হয়ে যায় সেরকম মুখের সামঞ্জস্য নষ্ট হতে পারে, মুখের গঠনে পরিবর্তন হতে পারে, নাক বেঁকে যেতে পারে, অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে। কারণ মুখ নিয়ে এই পুরো বিষয়টা, হাড়ের ভাঙা জায়গা উঠে থাকতে পারে। ভাবুন খগেন মুর্মুর সাথে যেটা হয়েছে সেটা যদি আপনার সাথে হয়, ভয়ঙ্কর একটি জায়গা। এবং তার পাশাপাশি আরও স্পেসিফিক্যালি নারায়ণবাবুর কাছে যাওয়ার আগে যেটা বারবার ডাক্তারবাবুরা বলছেন, চোখে যদি এই ইটটা লাগতো, চোখে লাগলে ঠিক কী হতে পারত, দ্বৈত দৃষ্টি বা ডাবল ভিশন অনেকে বলছেন, দ্বৈত দৃষ্টি হতে পারে। আমরা জানি না এখনো চোখ কেমন অবস্থায় আছে, চোখ ভিতরে ঢুকে যেতে পারে, মণিতে আঘাত লাগতে পারত, চোখের মণি নড়াচড়ায় সমস্যা সৃষ্টি করতে পারে, চোখের চারপাশ ফুলে যেতে পারে। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা, মাথায় রাখুন, মুখের, ঠোঁটের, নাকের পাশে অসার ভাব, এগুলো কিন্তু অন্য নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে, যেটা আমাদের ডাক্তারবাবুরা বলছেন। আমি নারায়ণবাবুর কাছে যাচ্ছি। নারায়ণবাবু খুব স্পেসিফিক্যালি মানে কি বুঝছেন, মানে এক তো এটা যদি আমি আতঙ্কিত যে আমাদের সাথে যদি এরকম হয় তাহলে কি হবে, আর দুই হচ্ছে এটা যদি সত্যি নর্মালাইজ করে দিই আমরা, ছোট্ট ঘটনা, এটাও ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা বলে, তাহলে বড় ঘটনা বোধহয় ওই সাদা থান বাড়িতে গিফট করা, আর বোধহয় কোনো অপশন নেই। না, আমি প্রথমে বলবো এটা ছোট ঘটনা নয়। আমি 2012 সালের একটা ঘটনা আপনাকে বলতে চাই। মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ হচ্ছিল, তখন কোনো কারণে গ্যালারি থেকে পর 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 ইট ছুঁড়ে এসেছিল এবং মিস্টার নবী যে প্লেয়ার, তার কিন্তু ইটটা গিয়ে মুখে পড়েছিল এবং অলমোস্ট সিমিলার ফ্র্যাকচার হয়েছিল। তাকে কিন্তু তার অন্য কোনো অসুবিধা ছিল না, তার 24 আওয়ার্সের মধ্যে তার অপারেশন করতে হয়েছিল এই ডিসপ্লেস ফ্র্যাকচারটাকে ঠিক করার জন্য। কারণ এই ডিসপ্লেস ফ্র্যাকচার যদি থেকে যায়, আপনি যেগুলো বললেন সেগুলো কসমেটিক ইস্যু। তা আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, আপনি চেবাতে পারবেন না খাওয়ার সময়, আপনি খাওয়াটা আপনার খুব কষ্টকর হবে। প্লাস আমি যেটুকু শুনেছি মিস্টার মুর্মুর ডায়াবেটিক আছে, সুতরাং অপারেশন করার আগে ওনারা 2-3টে জিনিস নিশ্চয়ই দেখছেন, সুগারটা যাতে কন্ট্রোল হয়। নাম্বার 2, কোথাও একটা আঘাত লাগলে সেই জায়গাটা না একটু ফুলে যায়, একটু সোয়েলিংটা সেটেল করে তারপর নিশ্চয়ই অপারেশন করতে হবে, এবং এটা অপারেশন ছাড়া গতি নেই। কিন্তু নারায়ণবাবু একটা জিনিস আমাকে বলুন, আমি ক্ষমাপ্রার্থী এরকম একটি প্রশ্ন আপনাকে করার জন্য, কিন্তু আমি এই কনফিডেন্সটা পাচ্ছি কারণ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও এই প্রশ্নটা, মানে এই কথাটা বলেছেন। সুতরাং আপনি নিশ্চয়ই বলবেন যে ময়ূকের এই প্রশ্নটা খুব একটা মানে নট সো ইডিওটিক প্রশ্ন। এটা কি ডায়াবেটিসের জন্য হয়? ডায়াবেটিসের জন্য কি এরকম হাড় ভেঙে যেতে পারে? না, একদমই না। এই হাড় ভাঙা হচ্ছে ট্রমাটিক, পাথর ছোড়া। আচ্ছা, আমি পিসিআরকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি যে কথাগুলো বলেছিলেন সেটা একবার একটু চালাতে, এবং তারপর আমি বাকিদের কাছে আসছি। তন্ময়বাবু আছে। আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখতে এসেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी कैसे स्थिति है? আর এমনি ঠিক আছে। कलकत्ता ले जाएगा मैडम? कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक्स। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना।
নারায়ণবাবুর কাছে আমি গেলাম, আমি তন্ময়বাবুর কাছে যাচ্ছি। ডক্টর তন্ময় মুখার্জি। তন্ময়বাবু, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই ওয়েল ব্রিফ থাকবেন। মানে আমি যখন শোতে আসি তখন আমাকে আমার টিম বহু কাগজ দিয়ে দেয়, তার মধ্যে এই মেডিকেল রিপোর্টস আজকে আছে, এই যে স্কাল যে এক্স রে তার প্রিন্ট আউট আছে, কারা আসছেন তাদের লিস্ট আছে, কি কি এলিমেন্ট এই মুহূর্তে আমার চ্যানেলে চলছে, নিচে কি লেখা চলছে, সব আমি ব্রিফড। আমার ধারণা স্বাস্থ্য ভবন যে চালায়, যে টপ বস, তিনি নিশ্চয়ই এই ব্যাপারে ব্রিফড। কারণ আমি অবাক হয়ে যাচ্ছি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দেখে বেরিয়ে আসার পরে বলছেন কানের কাছে একটু লেগেছিল, সুগার হাই। কিন্তু অদ্ভুতভাবে যে হাসপাতাল থেকে উনি বেরিয়ে এলেন সেই হাসপাতালেই, আমি লেখাটি আর দেখাচ্ছি না, জাস্ট মুখে বলছি, মাল্টিপল ফেসিয়াল ফ্র্যাকচার রয়েছে। আমি মেডিকেল টার্মগুলো যদি একটু বলি, ম্যাক্সিলারি বোনে ফ্র্যাকচার দেখা গেছে, নির্দিষ্টভাবে জাইগোম্যাটিক আর্চে ফ্র্যাকচার দেখা গেছে, ডিসপ্লেস লিনিয়ার ফ্র্যাকচার অফ লেফট জাইগোম্যাটিক বোন লেখা আছে। মানে এই জিনিসগুলো বেসরকারি হাসপাতালে। এবার যদি মানে আমি ধরে নিলাম বেসরকারি হাসপাতাল কেন স্বাস্থ্যমন্ত্রীকে সব কিছু রিপোর্ট করবে, করেনি হয়তো। সরকারি স্বাস্থ্য যে কেন্দ্র চালসাতে, সেখানে নিশ্চয়ই বিওমোইচ সিওমোইচ তাদেরকে রিপোর্ট করেছে, একজন এমপি এরকমভাবে ইনজিওর্ড হয়েছেন। সেখানকার যে মেডিকেল রিপোর্ট, সেখানেও দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যাসল্ট, মাল্টিপল ইনজুরি, কাট ইনজুরি ওভার লেফট আইব্রাউ, কাট ইনজুরি ওভার লেফট সাইড অফ ফেস, ভেরি ক্লোজ টু লোয়ার আইলিড, এই সমস্ত কিছু তো আছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি ডাইলিউট করার চেষ্টা করলেন? মানে এটা যদি হয় এটা কিন্তু খুব খারাপ। তার কারণ একজন এমপির সাথে যদি এটা হতে পারে, আপনার সাথেও হতে পারে। দেখুন ময়ূক, আমি যেটা বলবো সেটা আপনি যেটা বললেন যে অনেকগুলো ফ্র্যাকচার আছে, এই আমি বলছি না, আমি রিপোর্ট দেখে রিপোর্ট দেখে সেটাই বলছি। রিপোর্ট আমি যেটা বলার চেষ্টা করছি যে এটা কিন্তু ওই ছোটখাটো একটা ইট লাগলে হবে না। ওই ধরনের জাইগোমেটিক আর্চ বা ওই ম্যাক্সিলাতে বনে ভাঙতে গেলে একটা ভারী পাথর পড়তে হবে। আমি শুধু একটু হয়তো আপনি বলতে পারেন আতলা ইট না, আমি আপনাকে এই জন্য থামাচ্ছি কারণ সরকারি যে মেডিকেল, এই কারণেই ডাক্তারবাবুদের আনা। আপনি যেটা বলছেন, সরকারি মেডিকেল অফিসার যিনি ওই সময় ডিউটিতে ছিলেন তিনি কিন্তু লিখেছেন যে অ্যাটাক বাই ব্রিক। ব্রিক মানে তো ইট। ইট মানে কি ছোট একটা ইটের হবে না, একটা বড় ইট হতে হবে, অত আতলা ইট। কারণ কি, আমি নিজে যখন এমার্জেন্সিতে কাজ করেছি আমি এরকম পেশেন্ট পেয়েছি, সেখানে ওই প্রচণ্ডভাবে একটা হেভি জিনিস দিয়ে আঘাত করলে তবেই হতে পারে। আর অতগুলো ফ্র্যাকচার। আর তার থেকে আমি আর একটা জিনিস ময়ূক বলবো, যদিও আমি রাজনীতির কথা বলতে চাইছিলাম না, কিন্তু মানুষের জন্য হয়তো জানাটা প্রয়োজন। এই যে শুনলাম উনি 1.5 মিনিটের জন্য ওকে দেখতে গেছেন, তো এ থেকে আপনি এটা বলে দিতে পারেন এবং তারপরে এসে উনি ভুল জায়গা বলছে কানের পেছনে লেগেছে। তো এ থেকে আপনি এটুকু বলতে পারেন যে উনি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ওখানে গিয়েছিলেন রাজনীতি করতে। এই কারণে না ভুল বলতেই পারেন তন্ময়বাবু, আমি একটু ডিফার করছি, ভুল বলতেই পারেন, উনিও নন মেডিকেল পারসন। আমি যেরকম এই যে কমিউনিটেড বলে যে শব্দটি আছে আমি জানতাম না, আমি পরে নেটে ঘেটে দেখলাম এর মানে হচ্ছে মাল্টিপল ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচার মানে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নাই জানতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলছেন, এটা কিন্তু বাজে। না এটা আমাকে বলতে দিন আপনি। এই জন্যে যে দেখুন, একজন আদিবাসী সমাজের জনপ্রতিনিধি, একজন সাংসদ, তিনি একটা নির্মমভাবে এইভাবে আঘাত পেয়েছেন। এখন ওনার একটা ভাবমূর্তি এমন হয়ে গেছে, একটা নির্মম নিষ্ঠুর অমানবিক মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে আছেন, কারণ তিনি কার্নিভালে নাচ করছিলেন। তো এখন উনি ওনার ভাবমূর্তিটাকে ভালো করতে এবং আদিবাসী ভোটটা যাতে চলে না যায় সেই জন্য তাকে দেখতে গেলেন। এবার দেখার পরে উনি বেরিয়ে এসে যেটা করলেন সেটা হচ্ছে জিনিসটাকে লঘু করার চেষ্টা করলেন। যে উনি নিজে বললেন সিরিয়াস কিছু না, ওই একটু ডায়াবেটিস আছে আর ওই কানের পাশে লেগেছে। আচ্ছা, ডায়াবেটিসে তো ভারতবর্ষে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের আছে। আর আপনি যেটা এখানে বললেন যে ডায়াবেটিসের জন্য তো কোনো ফ্র্যাকচার হয় না। তো এখন উনি এটাতে লঘু করার চেষ্টা করলেন যে বিশেষ কিছু হয়নি, অত চিন্তার নেই। কিন্তু আপনারা যে রিপোর্ট দেখাচ্ছেন, মানুষ যে হচ্ছে এই 3 ডাইমেনশনাল এই যে ইমেজ দেখছে, যে সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে চোখের নিচের এই বনে ফ্র্যাকচার রয়েছে, ভেঙে গেছে, তো এইটা দেখে তারা সব বুঝতে পারছেন। তো আপনি পাশাপাশি চিন্তা করুন যে নন্দীগ্রামে ওনার হচ্ছে অ্যাঙ্কেলে চোট লেগেছিল, তারপরে নাকি SSKM MRI হয়েছিল। তো আজকে 5 বছর ধরে আপনারা দেখাতে পারলেন না কেন? আমার সেটা দেখতে ইচ্ছে করছে, কারণ তখন ওনার পায়ে প্লাস্টার হয়েছিল। তো ওনার হচ্ছে কোথায় ফ্র্যাকচার হয়েছিল, কি ওনার ইঞ্জুরি হয়েছিল, আমার সেটা জানতে ইচ্ছে করছে বাংলার মানুষ হিসেবে। তো আপনারা আজকে 5 বছরে সেটা দেখাতে পারলেন না।
তো এইটা হচ্ছে দেখুন উনি যেটা গিয়েছেন ওনার ভাবমূর্তিটা ভালো করতে 1.5 মিনিট সেখানে ছিলেন, বেরিয়ে এসে পুরো জিনিসটাকে উনি এমন একটা করলেন যে বিশেষ কিছু হয়নি। আর আপনি যেটা বলছেন যে উনি ভুল বলেছেন, কিন্তু উনি এটাও বলেছেন যে উনি ডাক্তারদের সাথে কথা বলে নাকি জেনেছেন এবং তিনি স্বাস্থ্যমন্ত্রী, এটা মনে রাখতে হবে। তো তিনি যদি না বলতে পারবেন ঠিক করে, তিনি যদি ভুল বলবেন, তাহলে তিনি ডাক্তারদের কাছে বললেন না কেন যে আপনারা বলে দিন? ঠিক তিনি মেডিকেল বোর্ডের থেকে রিপোর্টটা নিয়ে দেখালেন না কেন? না, হেলথ বুলেটিন তো দেওয়া হচ্ছে। আমি নারায়ণবাবুর কাছে ঠিক সেই জায়গাতেই যাবো। নারায়ণবাবু, আবারও বলছি, আমরা কেউ মানে সমাজের বাইরে নয়, আমরা কেউ সমাজের ঊর্ধ্বে নয়। আমি কেন এই জিনিসটা ঠিক নয় বলেই আজকে আমি পলিটিক্যাল কোনো শো রাখিনি, আপনাদের মতন বিশিষ্ট চিকিৎসকদেরকে আমি নিয়ে এসেছি। তার একটাই কারণ, এটা যদি নর্মালাইজ হয়ে যায় নারায়ণবাবু, সমাজের জন্য কিন্তু ভালো নয়। কারণ আজ মানে এটা কোনো বুথ লেভেল কোনো কর্মীর যদি এরকম ঘটনা ঘটে, কোনো প্রতিবাদী সাংবাদিকের, কোনো প্রতিবাদী চিকিৎসকের, বুদ্ধিজীবীর, যারা অভয়া মঞ্চর হয়ে লড়াইটা করছে, তাদের যদি এটা হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? সত্যিই তো তাদেরকে দেখতে অমিত শাহজি, তাদেরকে দেখতে কিরেন রিজিজু, শুভেন্দু অধিকারী হয়তো কেউ আসবে না, তাদের হয়তো এত তাড়াতাড়ি এত ফ্যাসিলিটি দেওয়া যাবে না, হয়তো এইমসের জন্য তদবির হয়তো তাদের করা যাবে না। আমি ভয় পাচ্ছি তাদের জন্য। মানে এতটা নর্মালাইজ করা কি ঠিক? শুধু পশ্চিমবঙ্গে হয় বোধহয় এটা। নারায়ণবাবু, আসলে বাংলার রাজনীতিটাই না আজকাল কীরকম পাল্টে গেছে। ঠিক, মানে যেটা ওভার দ্য ডিকেডস আমি দেখছি, রাজনীতি বোধহয় তারাই করছেন যারা মিথ্যে কথা বলতে পারেন এবং দুর্নীতিগ্রস্তরা। এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সত্যি কথা, যার জন্য দেখবেন শিক্ষিত লোকেরা রাজনীতি থেকে দূরে চলে যাচ্ছে। সেটা আমাদের সমাজের পক্ষে খুব খারাপ, কারণ রাজনীতির লোকেরাই কিন্তু আমাদের মাথায় চড়ে বসে আমাদের এগেনস্টে করতে থাকবে স্টেপ, এবং আমরা শিক্ষিত লোকেরা তাদের পোষমানা লোক হয়ে থাকব। যেমন আইএএস, তারা কতটা কোয়ালিফাইড, তাদেরকে রেসপেক্ট করে কথা বলা উচিত। আমি তো মনে করি আমি প্রত্যেককে আপনি বলে বলি, তুই তোকারি সম্পর্কটা না ঠিক ভালো লাগে না। মানে এটা অবশ্যই এক একজনের কি বলবো রুচি, তার কীরকম কোন লেভেল থেকে ওঠা এবং সে কীরকম শিক্ষিত, তার উপর কথাটা নির্ভর করে। আমি কখনো আমার অধস্তনকে তুই বলে ডাকতে পারবো না, আমি কোনো সিস্টারকেও তুই বলে ডাকি না, আপনি বলে ডাকি। এটা হচ্ছে আমার নিজের শিক্ষা, এটা আমায় শিখিয়েছে। সুতরাং আমি মনে করি জোর গলায় শিক্ষিত লোকের রাজনীতিতে আসা দরকার, যদি রাজনৈতিক অঙ্গনটাকে ভালো করতে হয়। কারণ রাজনৈতিক অঙ্গন ক্রমশ দুষ্কৃতি এবং অশিক্ষিত লোকেতে ভরে গেছে, শুধু মাসলম্যান, এবং আপনি দেখবেন বেশিরভাগেরই কোয়ালিফিকেশন খুব কম, কথা বলার ক্ষমতা তো ছেড়ে দিন। আপনি একজনও প্রেজেন্ট গভর্নমেন্টের রাজনৈতিক ব্যক্তিত্ব দু একজন ছাড়া তাদের কোয়ালিফিকেশানটা একটু দেখে নেবেন, তারা কতটুকু সমাজের সাথে দায়বদ্ধ সেটাও দেখে নেবেন। শুধুমাত্র ভাতা দিয়ে সবাইকে ভুলিয়ে এভাবে চলতে পারে না। রাজনীতির পরিবর্তন দরকার, রাজনীতির পরিবর্তন না হলে কিন্তু আমাদের সমাজের অধঃপতন অনিবার্য। বেশ, আমি একবার একটু আপনাদেরকে থামাচ্ছি, কারণ এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে আসছে, রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতিকে রিপোর্ট জমা দিয়েছেন বাংলা নিয়ে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এবং যে ছবি আমরা রাষ্ট্রপতি ভবন থেকে পাচ্ছি, মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট জমা দিয়েছেন। রাষ্ট্রপতির কাছে বাংলার রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার পরিস্থিতি ভালো নয়, পথ দেখান। রাষ্ট্রপতির কাছে নালিশ রাজ্যপালের। নির্দিষ্টভাবে সূত্রের খবর বলা হয়েছে যে পরিস্থিতি একেবারেই ভালো নয়, যদিও রাজ্যপাল কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন করেননি বলে আমাদের কাছে খবর। আবারও বলছি, কোনো ধরনের কোনো রেকমেন্ডেশন রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল করেননি, কিন্তু বাংলার পরিস্থিতি ভালো নয়, পথ দেখান, খুব গুরুত্বপূর্ণ শব্দ। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে যান সিভি আনন্দ বোস, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সিভি আনন্দ বোস এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলা খুব ভালো বলতে পারেন, বাংলা বোঝেন।
বাংলায় কি ঘটে চলেছে অবশ্যই দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতি তিনি দেখতে পাচ্ছেন, হয়তো বুঝতেও পাচ্ছেন, কিন্তু পথ কে দেখাবে তার জবাব চায় বাংলা। আমি ডাক্তারবাবুদের কাছে যাওয়ার আগে এবার আমি দেখে নিতে চাই যেটা চিকিৎসক মহল বলছেন, যে শুধুমাত্র এরকম ধরনের ইনজুরি, আমি কেন বলছি এটা একটা কেস স্টাডি, আপনার সাথে যদি এরকম কিছু হয় আপনার রাতের ঘুম উড়ে যাবে। কেন জানেন? কারণ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খুব সহজে বলে দেবে ওটা তো ছোট ঘটনা, নট সো সিরিয়াস। কিন্তু আসলে আমি যেরকম দেখালাম, মুখে হলে, চোখে হলে তার কি এফেক্ট পড়তে পারে, ঠিক সেরকম দাঁতে এবং নিউরোলজিক্যাল কি এফেক্ট পড়তে পারে একবার দেখে নিই। একবার আমি ফুল ফ্রেমে দেখে নেব যে প্রথমে ইএনটি দেখে নিই। ইএনটি অর্থাৎ একদম নির্দিষ্টভাবে নাক, কান, গলাতে নাক বেঁকে যেতে পারে, এরকম ধরনের পাথরবাজি যদি হয় মুখে, নাক ও সাইনাসের জটিলতা তৈরি হতে পারে, নাক দিয়ে রক্তপাত হতে পারে, যেটার দীর্ঘকালীন সমস্যা দেখা দিতে পারে, ত্বকে বাতাস ঢুকে ফুলে যেতে পারে এবং সেটাও কমপ্লিকেশনস তৈরি করতে পারে, সাইনোসাইটিস সংক্রমণ হতে পারে এবং তার পাশাপাশি মস্তিষ্কের তরল নাক দিয়ে বেরোতে পারে। এরপরে স্নায়ু এবং অন্যান্য জটিলতার মধ্যে প্রাথমিক হলো মস্তিষ্কের আঘাত, যেটা ভগবানের দয়ায় বা ভাগ্যক্রমে এখানে হয়নি, ভেতরে কোনো ইন্টারনাল ক্লট নেই, গাল অসাড় হয়ে যেতে পারে, ভাগ্যক্রমে এরকম কোনো সম্ভাবনা এখনো তৈরি হয়নি, মুখের পেশির দুর্বলতা এখনো রয়েছে, মুখটা যথেষ্ট ফুলে রয়েছে। এবং তার পাশাপাশি ডেন্টিস্টের ক্ষেত্র, আমাদের যারা বিশিষ্ট ডেন্টাল সার্জন রয়েছেন তারা বলছেন দাঁতের পাটি সেগুলো অসমান হয়ে যেতে পারে, দাঁত ভেঙে যেতে পারে, চিবোতে বা কথা বলতে সমস্যা হতে পারে, এমনকি বাচনভঙ্গিও পরিবর্তন হয়ে যেতে পারে, মুখ ও নাকের মধ্যে যে ছিদ্র হতে পারে সেটা নিয়ে কমপ্লিকেশন হতে পারে। মানে আমি জয়ন্তবাবুর কাছে আবার যেতে চাই, কমপ্লিকেশনস অনেকগুলো হতে পারে তার মানে এরকম ঘটনায়? কমপ্লিকেশন তো হতেই পারে, এটা ওই বললাম যে এখানে যে জায়গাটা, এখানে একদিকে দেখুন নাক, হ্যাঁ নাক আছে, উপরে চোখ আছে, নিচের দিকে মুখ আছে, হ্যাঁ মানে যেটাকে আমরা তালু বলি, তালুটা হচ্ছে এই ম্যাক্সিলা যেটা ভেঙেছে তার একটা পার্ট, হ্যাঁ যেটাকে আমরা উপরের চোয়াল যেটা আমরা বলছি, যে মেনলি যে রিপোর্টে সেখানে বেশিরভাগই কিন্তু ম্যাক্সিলার কথা বলেছে। আমি একবার ডাক্তারবাবু আপনাকে থামাচ্ছি। এই মুহূর্তে খগেন মুর্মু, মাননীয় সাংসদের পুত্র অনিমেষ মুর্মু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনিমেষবাবু স্বাগত আপনাকে। আমি আপনাকে বিব্রত করতে চাই না, রাজনৈতিক প্রশ্ন করতে চাই না, আমি শুধু জানতে চাই খগেনবাবু এই মুহূর্তে কেমন রয়েছেন? আমরা সবাই চিন্তিত, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলছেন নট সো সিরিয়াস, কিন্তু খগেনবাবুর অবস্থা সিরিয়াস, আমরা বুঝতে পারছি। এখনো সিরিয়াস আছেন। এখন কেমন আছেন বাবা? আছেন, কিন্তু হলো এখনো চোখ থেকে কন্টিনিউয়াস এখনো জল পড়ছে, ঠিক আছে, চোখের মধ্যে এখনো রক্ত জমে আছে, ঠিক আছে, গোটা গাল ফুলে আছে, ঠিক আছে। মানে ফোলাটা কমেনি? না, এখনো ফোলা কমেনি। আর ডায়াবেটিস আছে তো ওনার সুগারটা কি একটু কমেছে? সুগারটা কি বলে হলো, সেটা কমেছে, কিন্তু হলো সেই অর্থে নেই, ঠিক আছে। কিন্তু মেন তো আপনার হলো তৃণমূল যেভাবে আক্রমণ করেছে, তৃণমূল দল পক্ষ থেকে যেভাবে আক্রমণ হয়েছে, ঠিক আছে, মানে হলো জাস্ট মানে হলো কোনো রকম ভগবানের দয়ায় বেঁচে গেছেন। ঠিক, এটাই আমরা আলোচনা করছিলাম এখানে, মানে চোখটা যে বেঁচে গেছে। আচ্ছা, ওনার হাড় ভেঙেছে, এটা ঠিক তো? হ্যাঁ, এটা ঠিক, যে বড়ভাবে ক্র্যাক ধরেছে। সার্জারি কি আপনারা এখানেই করবেন না দিল্লি এইমসে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছিল? এখন দেখা যাক ডাক্তারবাবু কি পরামর্শ দেন। আচ্ছা, আমি একটা শেষ প্রশ্ন আপনাকে করব। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাননি আমি শুনলাম, কেন? দেখুন, ওনার দলের লোক যেখানে জড়িত আছেন, ঠিক আছে, সেখানে আমার মনে হয় না যে ওখানে কি বলে ওনার কাছে বলে কোনো কিছু ন্যায় পাওয়া যাবে। ওই জন্য আমার দেখা করে বিন্দু মাত্র ইচ্ছা হয়নি। তুমি তো বলছেন ডায়াবেটিস আছে, নট সো সিরিয়াস। উনি তো সবকিছুকে ছোট ঘটনা হিসাবে দেখেন। মা ভালো আছে? খগেনবাবুর স্ত্রী কেমন আছে? মার শরীরও ভালো নেই, মা কন্টিনিউয়াস এখনো পর্যন্ত কান্নাকাটি করছেন। বেশ, অনিমেষবাবু আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ খগেনবাবুর সাথে যেটা হয়েছে সেটা আপনার সাথে হলে কি হবে সেটা ভেবে আমরা আতঙ্কিত বোধ করছি। কিন্তু এটা অবশ্যই ছোট ঘটনা নয়, এই প্রতিবাদটাও আমরা জানাচ্ছি রিপাবলিক বাংলা থেকে।
থ্যাংক ইউ সো মাচ অনিমেষবাবু, খুব ভালো থাকুন। আপাতত আমারও এই মুহূর্তে যে সময়, সেই সময়টা শেষ, কিন্তু আবারও বলছি আমি আজকে চাইলেই একটা গরম একটা ফায়ারি ডিবেট, উত্তপ্ত বিতর্ক চোখে চোখ রেখে করতে পারতাম, কিন্তু এটা বিতর্কের জায়গা না হয়। একজন এমপি, তার হাড় এভাবে ভেঙে যাচ্ছে, তার মুখে এতগুলো ফ্র্যাকচার হচ্ছে, তার মেডিকেল রিপোর্ট এই অবস্থা, সে হয়তো মরেও যেতে পারত। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী বলে দিচ্ছেন নট সো সিরিয়াস। এমন কিছু সিরিয়াস ব্যাপার নয়, এখনো ভোট আসেনি, ভোট এলে কি হবে। আর ওদের সাথে, অর্থাৎ নেতাদের সাথে কিন্তু তাও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বুথকর্মীদের সাথে কিন্তু তাও নেই। রাস্তা দিয়ে চলাফেরা করতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছেন, তাদের সাথে কিন্তু একটিও জওয়ান, এনএসজি বা সিআরপিএফ, সিআইএসএফ এর নেই। তাদের কি হবে? তাদেরকে চলুন না 100 বছরের জন্য ওয়াকওভার দিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রীকে। আপনি মুখ্যমন্ত্রী থাকুন, তৃণমূল দলটাই থাকুন, শুধু মানুষগুলোকে বাঁচতে দিন। ছোট্ট বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।